আজ লন্ডন ট্রিপের শেষ দিনে যতটা না ক্লান্ত হয়েছি আমরা ঘুরে, তার থেকে বেশি ক্লান্ত হয়েছি ওয়েদারের জন্য। লন্ডনে আজ কলকাতার মতো গরম পড়েছে, প্রায় 25 ডিগ্রির উপরে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। থার্ড দিনে প্রথমে বাকিংহাম প্যালেসে চেঞ্জিং অফ গার্ড সেরিমনি দেখেই ছুটতে ছুটতে চলে এলাম লাগেজ রাখ। সকালে ব্রেকফাস্ট না করেই বিএনবি ছেড়ে দেওয়ার পরে অসম্ভব খিদে পেয়ে গেছিল। লাগেজ রেখেই ছুট লাগালাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। যেখানে লাগেজ রাখলাম তার কাছাকাছি 5 মিনিটের দূরত্বেই পেয়ে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবার খেয়েই আবার যাব নেক্সট ডেস্টিনেশন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে অনেক চমকদার জিনিস আছে, সেগুলো দেখার জন্য যাব। তার আগে পেট পুজোটা সেরে নিই। আমরা এখন লন্ডনের কেনসিংটন এলাকায় রয়েছি। এখানে খানস নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেলাম। সমস্ত ইউকে জুড়ে যত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বেশিরভাগটাই পাকিস্তানি বা বাংলাদেশিদের হয়ে থাকে। এসেই আমরা তাড়াতাড়ি মেনু চুজ করে অর্ডার করে দিলাম যে কে কী খাবো। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, সমস্ত ইন্ডিয়ান কালচারাল টাচ দেওয়া ছিল, দেখেই বোঝা যাচ্ছিল। আর যারা সার্ভ করছিলেন তারা ছিলেন দুজন বাংলাদেশি, তো আমাদের সাথে এসে আবার বাংলায় তারা কথা বলতে লাগলেন। টেবিলে খুব সুন্দর কার্নেশনস ফুল দিয়ে সাজানো ছিল। ব্রেকফাস্ট স্কিপ করার মজা তখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। খাবার দিয়ে যাওয়ার সাথে সাথে একদম চেটেপুটে সার্ভ করে দিলাম। অর্ডার করা হয়েছিল গার্লিক নান, মাশরুম রাইস, একটা চিকেনের প্রিপারেশন আর একটা ল্যামের প্রিপারেশন। রেস্টুরেন্টে বেশিরভাগই বিদেশি লোকেদেরই দেখা মেলে। পুরো রেস্টুরেন্টের সিটিং থেকে শুরু করে লাইটিং, ডেকোরেশন সবকিছু ছিল ইন্ডিয়ান টাচের। রেস্টুরেন্টের খাবারটা খুব একটা ভালো না লাগলেও অ্যাম্বিয়েন্সটা আমাদের সবার খুব ভালো লেগেছিল। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম মিউজিয়ামের উদ্দেশ্যে। এখন আমরা আছি লন্ডনের কেনসিংটন বলে একটা জায়গায়। এর খুব কাছাকাছি ছিল মিউজিয়ামটা, তাই আমরা এমন একটা জায়গায় ব্যাগটা ড্রপ করেছি যেখান থেকে মিউজিয়ামের দূরত্বটা কাছে হবে, যাতে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি, কারণ এরপরে আমাদের বাস আছে ম্যানচেস্টারের উদ্দেশ্যে। আমরা যেহেতু অল্প দিনের ছুটিতে আসি, তাই আমাদের অনেকগুলো জায়গা কভার করার থাকে, তাই খুব একটা বেশি হেঁটে হেঁটে আমাদের ঘোরা হয় না। তবে লন্ডন শহরটা এতটাই সুন্দর যে হেঁটে হেঁটে ঘুরতে পারলে অনেক কিছু এক্সপ্লোর করা যায়। আর এখন যে জায়গাটা আছি এখানে এত সুন্দর লাগছিল হাঁটতে, আর ওয়েদারের জন্য আরো বেশি ভালো লাগছিল চারিদিকটা। সামনে এই বড় বড় গাছের পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হলো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এই মিউজিয়ামটা একদম ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো টিকিট লাগে না, তবে একটা প্রি বুক করে নিতে হয় যাতে টাইম স্লট অনুযায়ী যে কেউ ঢুকতে পারে। আগেরবার আমরা লন্ডনে এসে ব্রিটিশ মিউজিয়ামে এই ভুলটা করেছিলাম। অ্যাডভান্স বুকিং না করেই আমরা চলে গেছিলাম। ঢুকতে দেয় ঠিকই, তবে তার জন্য লাইনটাও থাকে অনেক বড়। লন্ডনের অনেক বিখ্যাত জায়গার মধ্যে আমরা আজকে এই মিউজিয়ামটা আসার একটা বিশেষ কারণ আছে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ডাইনোসরের পুরো স্কেলিটন আছে, আর সেটা পুরোটাই অরিজিনাল। লন্ডনে ম্যাডাম টুসো বা ব্রিটিশ মিউজিয়াম এগুলোতে সবাই যায়, তবে খুব কম লোকই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এক্সপ্লোর করে। লন্ডন ট্রিপে এসে সবাই বিল্ডিং বা মনুমেন্টস দেখেই বোর হয়ে গেলে এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করা উচিত। মিউজিয়ামের বাইরে রয়েছে একটা ডেমো স্কেলিটন। ডাইনোসরের সময়কাল, মানে যখন জুরাসিক পিরিয়ড চলছে তখনকার কি কি গাছপালা ছিল সেইগুলো দিয়ে এই জায়গাটা সাজিয়ে একটা ডেমো দেওয়া রয়েছে। এই মিউজিয়ামে 80 মিলিয়নেরও বেশি স্পেসিমেন রাখা রয়েছে। আমি নিজে বায়োলজি স্টুডেন্ট হওয়ায় আর বহুদিন বায়োলজি পড়ানোর সুবাদে আমার একটা বিশেষ ইন্টারেস্ট আছে, আর সেই কারণে আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম এখানে আসার জন্য। ডাইনোসরের অরিজিনাল স্কেলিটন আছে শুনে বাকিরাও ইন্টারেস্টেড হয়ে পড়েছিল। তো এখানে ডাইনোসরের পিরিয়ডে যত স্পেসিমেন পাওয়া যায় বা পাওয়া গেছে তার কিছু কিছু পোর্শন এখানে পাথরের উপর খোদাই করে বা ছোট ছোট পুতুলের মতো সাজিয়ে রাখা আছে। চার্লস ডারউইনের নিজস্ব কালেকশন করা বহু স্পেসিমেন কিন্তু এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রাখা আছে। 80 মিলিয়ন স্পেসিমেনের মধ্যে 80% পাবলিক ডিসপ্লে করা হয়, বাকি সমস্ত স্পেসিমেন সায়েন্টিস্টরা এক্সামিন করে। 200 মিলিয়ন বছর আগের এক প্রাণীর নিদর্শন এরকম পাথরের উপর খোদাই করে রাখা রয়েছে। ডাইনোসরের পায়ের আঙ্গুলগুলো এরকম মেটালের খোদাই করে রাখা রয়েছে।
এছাড়া ছিল ডাইনোসরের পায়ের ছাপে পাথরের উপর কিরকম ভাবে প্রিন্ট হয়ে যায় সেটা। মিউজিয়ামের বাইরেও বিভিন্ন রকম প্রাণীর মূর্তি বসানো রয়েছে। মিউজিয়ামটা এতটা বড় এবং সুন্দর, দেখতে কোনো প্যালেসের থেকে কম নয়। ডাইনোসর নামটার সাথে আমরা সবাই পরিচিত এবং এখন মুভি দেখে আমরা প্রাণীটার সম্বন্ধেও কিছুটা আইডিয়া পাই। তবে এই ডাইনোসর নামটা দিয়েছিল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ফাউন্ডার রিচার্ড ওয়েন। রিচার্ড ওয়েন প্রথম ডাইনোসর টার্মটা ক্রিয়েট করেন। এই বিল্ডিং এর আর্কিটেক্টটা কিন্তু টেরাকোটা থেকে ইন্সপায়ার্ড করে করা হয়েছে। মিউজিয়ামের সেন্ট্রাল স্পেসটা করা হয়েছে ক্যাথিড্রালের মতো। ডেলিবারেটলি এই স্পেসটা ক্রিয়েট করা হয়েছে যাতে বড় কালেকশন রাখার জন্য সুবিধা হয়। ঢুকেই আমরা সেই বিখ্যাত ডাইনোসরের ফসিলটা দেখতে পেলাম, যেটা সিলিং থেকে ঝুলছে। এটা ম্যাজেস্টিক, কথায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। এত বৃহদাকার প্রাণীটা যে পৃথিবীর বুকে কোনোদিন চলাফেরা করতো ভাবতেই কেমন লাগে। এরপর একে একে অনেক প্রাণীর স্কেলিটন দেখলাম। প্রথমেই দেখলাম জিরাফের স্কেলিটন। হিন্স হলেই এই কালেকশনগুলো রাখা রয়েছে। এরপরে আমরা যে অদ্ভুত কালেকশনটা দেখলাম সেটা হলো 13,000 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক প্রাণী। দেখতে হাতির মতো হলেও এটা হাতি নয়, আর এটা ম্যামথও নয়। মডার্ন হাতির সাথে এর অনেক সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। একমাত্র নর্থ আমেরিকাতেই এই প্রাণীটা বাস করত। এরপর ইউকেতেই উদ্ধার হওয়া একটা মোস্ট কমপ্লিট ডাইনোসরের স্কেলিটন আমরা দেখতে পেলাম। ইউকের আইল অফ হোয়াইট থেকে উদ্ধার করা হয় এই ডাইনোসরের স্কেলিটনটি। প্রাণীদের জীবাশ্মর সাথে সাথে অনেক উদ্ভিদের জীবাশ্মও রয়েছে। এই গাছের গুঁড়িটা দেখুন, কত মিলিয়ন বছর আগের গাছের গুঁড়ি এখানে প্রিজার্ভ করা রয়েছে। এরপরে দেখলাম ব্লু মার্লিন, যেটা সমুদ্রে সবচেয়ে তাড়াতাড়ি ট্রাভেল করতে বা সুইম করতে পারে। তো এই মাছটা কত বড় শুধু সেটা দেখুন, আর এই সুচালো মুখ আর চোখগুলো ভয়ঙ্কর। এরপরে দেখলাম সমুদ্রের তলায় থাকা একটা সুন্দর কোরাল, অনেক বড় সাইজের কোরাল ছিল এটা। অস্ট্রেলিয়া থেকে আনা 2.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড এই সেডিমেন্টেড রকটা দেখুন। এর নাম ব্যান্ডেড আয়রন ফরমেশন বা BIF। এর ওজন প্রায় 2.5 টন। এরপরে দেখলাম কিছু সিউইডের কালেকশন। এরপর দেখলাম বিভিন্ন প্রজাতির মৌমাছি, মথ, প্রজাপতি, মাছি, আরো নানান রকমের কীটপতঙ্গ। আর এত সুন্দর করে ডিসপ্লে করা আছে, খুব অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। এরপর দেখলাম লন্ডন জুয়ে থাকা প্রথম জায়ান্ট পান্ডা, নাম চিচি। ইংল্যান্ডের জুতে সব থেকে লাভেবল অ্যানিমাল ছিল এই চিচি পান্ডা। এরপরে আমরা চলে এসেছিলাম গ্রিন জোনে। এখানে সব থেকে অ্যাট্রাকটিভ লেগেছে এই টিকটিকির প্রজাতিটাকে, আর অ্যাট্রাকটিভ লেগেছে এই টুয়াটারের এগ, যেটা নিউজিল্যান্ড থেকে আনা হয়েছে। এই দুটো রেপটাইলস আমার কাছে খুব কিউট লেগেছে। এদের আসল প্রজাতিটারও স্টাফ করা রয়েছে, আর তার সাথে এদের স্কালগুলোও রাখা ছিল। এখানে আলাদা আলাদা জোন করে দেওয়া রয়েছে আলাদা আলাদা প্রজাতির প্রাণীর জন্য। এখন আমরা আছি গ্রিন জোনে। এখানে মেনলি যেসব প্রাণীরা গাছে থাকে আর রেপটাইলস, তাদেরই ডিসপ্লে করা রয়েছে। এরপরে আছে ব্লু জোন, সেখানে আছে নানান রকম মেরিন অ্যানিমালস। অদ্ভুত অদ্ভুত সব মাছ দেখতে পেলাম, যেগুলো আগে আমি কোনোদিন দেখিনি। হিউজ কালেকশন ছিল এই মিউজিয়ামে। তার মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ মাছ হচ্ছে এটা। এত বড় পাখনাওয়ালা মাছ আগে আমি কোনোদিন দেখিনি। অদ্ভুত অদ্ভুত শেপ আর সাইজের মাছ রয়েছে, আর এগুলো শুধু সমুদ্রের জলে থাকে তা নয়, জলের অনেক গভীরে থাকে। কোন মাছ সমুদ্রের কতটা গভীরে থাকে সেই অনুযায়ী জোন ওয়াইজ ভাগ করে রাখা আছে এই মাছগুলোকে। প্রচুর কালেকশনের মধ্যে যেগুলো আমার কাছে সব থেকে ইউনিক লেগেছে আর মনে হয়েছে যেগুলো কেউ কোনোদিন দেখেনি, সেগুলোই আমি শেয়ার করলাম। যেমন এই লাল কোরালটা। আমরা সমুদ্রে ঘুরতে গেলে কম বেশি অনেকেই কোরাল দেখে থাকি, তবে এরকম লাল রঙের কোরাল কিন্তু আমাদের চোখে পড়ে না। ঝিনুক অনেকেই দেখেছি বিভিন্ন শেপ আর সাইজের, তবে এত বড় ঝিনুকের খোল আমি এই প্রথম দেখলাম। আর আমাদের দেশ থেকে কালেক্ট করা কিছু স্পেসিমেনও কিন্তু ছিল। রং বেরঙের ঝিনুকের খোল আর তাদের বিভিন্ন রকমের সাইজ দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল। এখানে অনেক কালেকশনের মধ্যে আর একটা ইন্টারেস্টিং ছিল এটা দেখতে কাঁকড়া মাছের প্রজাতির মতো হলেও কাঁকড়া মাছ নয়। এর নাম হর্সশু ক্র্যাব, কিন্তু এটা সবচেয়ে বেশি রিলেটেড স্করপিয়ন আর স্পাইডারদের সাথে। এরপর ছিল নানান প্রজাতির স্কুইড
আর এখানে একটা জায়েন্ট স্কুইডও ছিল। সবচেয়ে বড় স্কুইড, একটা জায়েন্ট স্কুইড উপর থেকে ঝুলছিল, দেখতে মনে হচ্ছিল হ্যারি পটারের ব্রুমের মতো, কিন্তু এত বড় স্কুইডটা দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। এরপর দেখেছিলাম নানান রকম শেপের সি আর্চিনস আর স্টারফিশ। ব্লু জোনের সব স্পেসিমেন দেখে তারপরে আমরা গেলাম অরেঞ্জ জোনের দিকে। তো এখানে এরকমভাবে লেখা রয়েছে কোথায় কি জোন আছে আর কিভাবে যাওয়া যায়, কি কি স্পেসিমেন রাখা আছে। সত্যি কথা বলতে একটা গোটা দিনের ট্যুর লাগে এই মিউজিয়ামটা দেখতে, না হলে অনেক কিছু মিস হয়ে যায়। আর সেদিন বাস ধরার তাড়া ছিল বলে আমরা অনেক কিছু মিস করেওছি। ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে বলে সেই স্কেলিটনটা যেমন ইন্টারেস্টিং বা খুব আই ক্যাচিং, তার সাথে এই ব্লু হোয়েলের স্কেলিটনটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয়। এরপরে ছিল বিভিন্ন রকমের এক্সটিংক্ট হয়ে যাওয়া হাতির স্কালের এবং তাদের টিথ অ্যালাইনমেন্টের নানান রকমের স্পেসিমেন। বিভিন্ন রকমের প্রজাতির তিমি মাছের অনেকগুলো স্কেলিটন ঝুলিয়ে রাখা ছিল। টেরাকোটা ধাঁচে তৈরি করা এই মিউজিয়ামের পুরনো বিল্ডিং এর গায়ে বিভিন্ন পশু পাখির অবয়ব তৈরি করা ছিল। মিউজিয়ামের আর্কিটেকচারের পেছনে কতটা গভীর ভাবনা ছিল এবং কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তা না দেখলে বোঝা যায় না। এটা ছিল চার্লস ডারউইনের একটা মূর্তি। চার্লস ডারউইনের সাথে এই মিউজিয়ামে ডিরেক্টলি কোনো সম্পর্ক না থাকলেও চার্লস ডারউইনের সবচেয়ে ভ্যালুয়েবল কালেকশন এই মিউজিয়ামে রাখা আছে। দ্য কোকুন নামে একটা পোর্শনই আছে চার্লস ডারউইনের স্পেসিমেনের জন্য, তবে সেই জায়গাটা আমরা আর এক্সপ্লোর করার টাইম পাইনি। তবে আশা করি যদি কোনোদিন আবার সুযোগ হয় তাহলে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বায়োলজিস্টের এই স্পেসিমেনগুলো আমি আবার দেখতে আসবো। আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। বিকেল 5টায় ছিল আমাদের বাস ছাড়া ঠিক 5 মিনিট আগেই আমরা পৌঁছেছিলাম স্টেশনে। আর দৌড়ে দৌড়ে লাগেজ নিয়ে তারপরে ক্যাব বুক করে যে কি তাড়াহুড়া করেছি তা আমরাই জানি। 3 দিনের লন্ডন সফর আমাদের খুব সুন্দর গেছে আর সব ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক আনন্দে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।